প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনছেন প্রেত কথা 468 নম্বর এপিসোড, এবং আশা করছি আপনাদের আজকের এপিসোড অনেক ভালো লাগবে, কারণ আজকের এপিসোডে রয়েছে একটি বেশ বড় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি যখন আপনারা শুনবেন তখন আপনাদের বেশ ভালো লাগবে। এটি একটি অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে আমি নিজে যখন ঘটনাটি পড়ছিলাম আমার অন্যরকম লেগেছে আজকের ঘটনাটি। শুরু হচ্ছে আজকের এপিসোড। বেশি কথা বাড়াবো না, একদম প্রথম ঘটনায় চলে যাওয়া যাক। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন দুর্বা চক্রবর্তী। যেভাবে লিখছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি দুর্বা চক্রবর্তী। আমি ত্রিপুরা থেকে বলছি। আমি হাউসওয়াইফ এবং আমার একটি 3 বছরের বেবি রয়েছে, তাই সকাল থেকেই অনেক কাজের মধ্যে থাকি। কিন্তু কাজ করতে করতে হেডফোন লাগিয়ে বিভিন্ন হরর পডকাস্ট বা অডিও স্টোরি শুনতে থাকি। বিগত 2 মাস ধরে আমি প্রেত কথা শুনে আসছি। আমি যেদিন প্রথম শুনি প্রেত কথা, ওই দিনই আমার এত ভালো লাগে যে এখানে গল্প না, মানুষের জীবনের সত্যি ঘটে যাওয়া অলৌকিক ঘটনা শোনানো হয়। তাই আমিও ঠিক করলাম যে আমিও আমার মা মাসিদের কাছ থেকে তাদের জীবনের ঘটে যাওয়া কিছু ভৌতিক বা অলৌকিক ঘটনা তোমাদের শোনাই। আমার মা এবং মাসিরা 6 বোন 1 ভাই। আমার দাদুর বাড়ি আগে পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া সাব ডিভিশনের মধববাড়ি এলাকায় ছিল। এটি একটি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া বা ট্রাইবাল বেল্ট বলতে পারো। এখানে 90% মানুষই ট্রাইবাল। আমার মা মাসিরা এবং মামা জন্ম থেকে ওইখানেই বড় হয়েছে। 1980-তে ত্রিপুরাতে বাঙালি এবং জনজাতি গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হয়েছিল। তাতে সমগ্র ত্রিপুরা তো ক্ষতিগ্রস্ত হয়ই, কিন্তু ওইসব ট্রাইবাল এরিয়াগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাঙালি এবং ট্রাইবালদের অনেক মানুষকে এবং শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। মানুষের বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই দাঙ্গার পরে কিছু কিছু জায়গায় বদনাম হয়ে যায় যে অনেক মানুষের অশরীরই দেখা গেছে সেই এলাকায়। এমনই একটা জায়গা ছিল আমার দাদুর বাড়ির ঠিক সামনেটা। আমার দাদুর বাড়ি একদমই মেইন রোডের সাথে, কিন্তু মেইন রোড থেকে বাড়িতে ঢুকতে হতো একটি বাঁশের সাঁকুর উপর দিয়ে। নিচে একটি ছোট্ট ছড়া বয়ে যেত। বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে রাস্তার পাশে ছিল অনেকগুলি ছাতিম গাছ, তেঁতুল গাছ এবং বাঁশবাগান। ছাতিম গাছ, যাকে ডেভিলস ট্রি বলা হয়, মানা হয় যে ওই গাছে ভূত বা প্রেতাত্মা থাকে। তেঁতুল গাছ এবং বাঁশ গাছেও সেম। তাই রাস্তার এই পার্টিকুলার জায়গাটা খুব বদনাম ছিল। এমন কথা শুনেছি যে বড় বড় যাত্রীবাহী বাস বা অন্য গাড়ি এই জায়গায় এসে আটকে যেত। গাড়ির ড্রাইভাররা নাকি ছুটে এসে আমার দাদুর বাড়িতে ঢুকে পড়ত। যাক, এই ঘটনাটা আমার মামাকে নিয়ে। মামা তখন ক্লাস 10-এ পড়ে। অনেক সময় টিউশন পড়তে গেলে বা বাজারে গেলে আস্তে আস্তে রাত 10টা 10:30 বেজে যেত। এমনই একদিন মামার আসতে অনেক দেরি হচ্ছে দেখে মা, মাসি এবং দিদারা চিন্তা করে বসে আছে ঘরে। বলে দিয়ে আমার দাদু ফায়ার সার্ভিসে চাকরি করত, তাই বেশিরভাগ সময় দাদু বাড়িতে থাকতেন না। হঠাৎ করে ওরা শুনল কেউ যেন বাঁশের সাঁকো ভেঙে বাড়িতে ঢুকছে, এমনই একটা ভয়ঙ্কর আওয়াজ। ওরা কিছু বুঝতে বুঝতেই দরজায় খুব জোরে একটা করাঘাতের শব্দ পাওয়া যায়। খুলতেই তারা সকলে হতভম্ব। দরজার সামনে দাঁড়িয়ে আছে মামা। মামার 2 চোখ যেন বাইরে বেরিয়ে আসছে, চুল খাড়া হয়ে রয়েছে, সারা শরীর থেকে ঘাম পড়ছে। মামা প্রচন্ড অস্বাভাবিক আচরণ করে দরজায় মামার সাইকেলটা ধারণ করে ফেলে ঘরে ঢুকেই বলতে থাকলো, দাটা কই দে, শালির আজকে মেরেই ফেলবো, শালির আজকে কুপিয়ে মেরে ফেলবো। এমন কথা বারবার বলতে বলতে মামা পাগলের মতো দা খুঁজতে লাগলো। মা, মাসি, দিদা অনেক কষ্টে মামাকে ধরে রাখলেন, কিন্তু কিছুক্ষণ পরেই মামার এত জোর জ্বর এলো যে মামা ভুলভাল বকা স্টার্ট করলো। আমার দাদুর বাড়ির পাশেই আমার দাদুর ভাইয়ের বাড়ি। তাদের ডাকা হলো এবং আমার ওই দাদু এসে মামাকে ছুঁয়ে পৈতা ধরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলো। মামা তখন কিছুটা শান্ত হলো, কিন্তু জ্বর কমলো না। সকালে মামাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি কি সব করলেন
এবং মামা শান্ত হলো। মামাকে জিজ্ঞাসা করা হলো যে পুরো ঘটনাটা কি। মামা আপন মনে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। যে জায়গাটা বদনাম বলেছিলাম, ওই জায়গাটার মধ্যে প্রবেশ করতেই, প্রথম ছাতিম গাছটার কাছে আসতেই মামা দেখলো কেউ একজন হামাগুড়ি দিতে দিতে ধান ক্ষেত থেকে মেইন রোডে উঠে আসলো। আরেকটু কাছে যেতেই মামা দেখলো কেউ একজন ছাতিম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। সামনে যেতেই অবয়বটা মামার রাস্তা আটকিয়ে দাঁড়ালো। মামা দেখলো একটি মেয়ে, তার চুল হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং সে পুরোপুরি উলঙ্গ, মামার রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। মামা তখনই বুঝেছিল যে মামা বিপদে পড়েছে। মামা তখনই বলল, সরে যা, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমার বাড়িতে যাইতে দে। কিন্তু মেয়েটা এগিয়ে এসে মামার সাইকেলটা ধরে বলল যে মেয়েটার সাথে নাকি মামাকে যেতে হবে, নইলে মেয়েটি মামাকে মেরে ফেলবে। মামা প্রায় 1 ঘন্টা ধরে নাকি মেয়েটির সঙ্গে তর্কাতর্কি করেছিল। মামা যা বলল যে মেয়েটি নাকি মামাকে বলেছিল সে মামাকে বিয়ে করতে চায়, কিন্তু মামা কোনো মতেই মামার সাইকেল ছাড়েনি এবং মেয়েটির কথায় রাজি হয়নি। লাস্ট অবধি মামা জেদের বসে মেয়েটির উপর দিয়েই নাকি সাইকেল চালিয়ে বাড়িতে ঢুকে পড়ে। তারপর কি হলো সেটা প্রথমেই বললাম। যে তান্ত্রিক ছিলেন তিনি বললেন যে ওইটি নাকি এক পুরী ছিল। মামার গলায় পৈতা ছিল বলে মামাকে সরাসরি স্পর্শ করতে পারেনি এবং সাইকেলটি মামা হাত থেকে ছাড়েনি বলে মামার কোনো ক্ষতি করতে পারেনি। আমাদের এখানে বলা হয় লোহা ভূত প্রেত ছুঁতে পারে না। সাইকেলটা লোহার, তাই মামা সাইকেলটা না ছাড়ায় সরাসরি মামার কোনো ক্ষতি হয়নি, শুধু মামা উন্মাদের মতো আচরণ করছিল। এর কিছুদিন পর মামা সুস্থ হয়ে ওঠে। উনি একটি তাবিজও মামাকে দেন এবং অত রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে না বলে, বা গেলেও বলেন যে সাবধানে যাতায়াত করতে। তো এই ছিল আমার মায়ের এবং মাসিদের কাছ থেকে শোনা একটি ঘটনা। এমন ঘটনা আরও আছে, সবগুলি একসঙ্গে বলা সম্ভব না। যদি ভালো লাগে তুমি তোমার চ্যানেলে আমার বলা ঘটনাটুকু শুনিও। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। এই হলো আজকের প্রথম ঘটনা। ছোট একটি ঘটনা, কিন্তু বেশ ইন্টারেস্টিং ঘটনা, ত্রিপুরার ঘটনা। আপনারা যারা যারা এই অঞ্চলটি চেনেন বা এই অঞ্চলটি জানেন তারা হয়তো আরও অনেক বেশি ইনফরমেশন আমাকে দিতে পারবেন এই অঞ্চলের ব্যাপারে। আপনাদের বাড়ির আশেপাশেও কি এমন কোনো জায়গা আছে যে জায়গাটা আপনাদের মনে হয় হন্টেড? তাহলে সেই জায়গার বিবরণ আমাদেরকে লিখে পাঠান। আজকে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন দেবাশিস। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। 2019-এ সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করি। ছোট থেকেই ডায়েরি লেখা আমার একটি অভ্যেস বলতে পারো। গৌরব, যখন তোমার চ্যানেলে প্রথম 3000 সাবস্ক্রাইবারও হয়নি তখন থেকে আমি তোমার প্রায় সব কন্টেন্ট দেখে আসছি। থ্যাঙ্কস আ লট দেবাশিস। তোমাদের মতো মানুষজন যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছো, আমাকে প্রত্যেক দিন উদ্বুদ্ধ করো নতুন কাজ করবার জন্য, তাদের জন্য এই বছর আমি আরও অনেক কিছু করব এবং তোমাদের সকলকে ধন্যবাদ, কারণ তোমরা না থাকলে আজকের এই যাত্রা এত বড় হতো না। লিখছেন দেবাশিসের পর, আমার প্রিয় এক বন্ধুর জন্মদিন, সে তোমার খুব বড় শ্রোতা। কথা হয় যখন স্রেফ তোমার নানান এপিসোড নিয়েই সে বকে যায়। তোমার দিক থেকে একটু উইশ করে দিও। 11th অক্টোবর তার জন্মদিন। ওকে, তার জন্মদিন চলে গেছে অনেক দিন আগেই, কিন্তু তাকে আমি অনেক শুভকামনা জানাই। আমি তোমার বন্ধুর নামটা জানতে পারলাম না, কিন্তু দেবাশিসের বন্ধুকে আমার তরফ থেকে অনেক শুভকামনা, প্রেতকথা পরিবারের তরফ থেকে অনেক শুভকামনা। আমার ভালোবাসা সব সময় তোমার সঙ্গে থাকবে। এবার ঘটনায় ফিরে আসি। কলেজ জীবন শেষ হওয়ার পরেও কলেজ থেকে তেমন কোনো চাকরি পেলাম না, তাই কলকাতার বিভিন্ন ছোট বড় কোম্পানিতে অনেকগুলো ইন্টারভিউ দিলাম। কিছু জায়গায় নিজের সিভিও ফরওয়ার্ড করলাম। বাড়ি ফিরে এলাম বর্ধমানের ছোট্ট একটি গ্রামে। গ্রামে তখন চাষের সময়, ছোট থেকেই চাষবাসে বাবাকে সাহায্য করে এসেছি, সেদিনও তাই করছিলাম। এমনই একদিন একটা কল আসে, যদিও কোম্পানির নামটা আমি বললাম না। তাদের কথা অনুযায়ী তারা আমার সিভি এবং ইন্টারভিউয়ে চাকরি দিতে রাজি। 2 দিনের মধ্যে কলকাতায় গিয়ে তাদের অফিস থেকে অফার লেটার কালেক্ট করতে হবে। স্যালারি যদিও 13,500 টাকা। এটা হয়তো না বললেও হতো, কিন্তু আমার এসবে আবার লজ্জা সরম নেই। হয়তো অনেকেই জানেন আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং
স্টুডেন্টদের স্টার্টিং স্যালারি এর থেকে খুব একটা বেশি হয়ও না। তাও যদি সে সিভিল ইঞ্জিনিয়ার হয় তাহলে তো কথাই নেই। তাই আমারও তেমন একটা আপত্তি ছিল না। ব্যাগপত্র গুছিয়ে বের হয়ে গেলাম। অফিস থেকে অফার লেটার কালেক্ট করে পৌঁছলাম হাওড়া স্টেশনে। রিজার্ভেশন ছিল না, তাই জেনারেল কামরাতেই হাওড়া থেকে পৌঁছলাম ব্রহ্মপুর, ওড়িশা। যখন নামলাম তখন রাত প্রায় 2টো। অফিস থেকে যদিও বলেছিল গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু ড্রাইভারের কোনো এক আত্মীয় মারা যাওয়ার জন্য গাড়ি আমার জন্য পৌঁছয়নি। অগত্যা সকাল পর্যন্ত ওয়েট করলাম। পুরো ওয়েটিং রুমটায় আমি ছাড়া আর কেউ ছিল না। তার উপর হাড় কাঁপানো ঠান্ডা। সকাল 5:15 নাগাদ বাস ধরে পৌঁছলাম লৌহগুড়ি, ছোট্ট একটা শহর লাগোয়া পাহাড়ি গ্রাম। সেখানে আমাদের কাজ। প্রায় 6000 স্কোয়ার ফুটের উপর একটা 5তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আর তার সাথে সাথে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন যোজনায় প্রায় 21টা বাড়ি আমাদের কন্ট্রাক্টরের আন্ডারে হচ্ছে। কোয়ালিটি এবং কনস্ট্রাকশনের দায়িত্ব পড়ল আমার এবং আরও 2 কলিগের উপর। ব্যাপার স্যাপার সব ভালোই লাগছিল, শুধু একটা ব্যাপার আমার বড় অপছন্দ ছিল, সেটা ছিল থাকার ব্যবস্থা। ওই 5তলা কনস্ট্রাক্টেড বাড়ির ফ্রেম স্ট্রাকচার তখন রেডি হয়েছিল। সেখানেই আমি এবং আমার কিছু কলিগদের জন্য ব্যবস্থা করা হয়েছিল থাকার। তা প্রায় ধরতে পারো 15-16 জন। বিছানা বলতে তেমন কিছু ছিল না। মেঝেতেই আমি এবং সমরেশ বিছানা বানিয়ে শুয়ে যেতাম। সমরেশ আমার থেকে বয়সে ছোট ছিল, ডিপ্লোমা করে এসেছিল। ততদিনে বিল্ডিংয়ের লিফট রেডি হয়ে গেছিল, তাই আমি যে রুমটা নিয়েছিলাম 4th ফ্লোরের কোণার একটি রুম। কারণ আমার উপর থেকে পরিবেশ দেখতে খুব ভালো লাগে, তাও যদি সেটা রাতের পরিবেশ হয়। আগেই বলেছি এরিয়াটা পাহাড়ি, তাই রাত্রিবেলা পরিবেশ বলতে কালো অন্ধকার আর গাছপালা। বেশ দিব্যি প্রতিদিনের ন্যায় কাজ করছি। প্রায় প্রতি সপ্তাহের শেষ রাতে সমস্ত কলিগদের মধ্যে অল্প সুরাপানের নেশা ছিল। ওই যেমনটা হয় আর কি, যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কোনোদিন চাকরি করেছে তাদের কাছে ব্যাপারটা খুবই নর্মাল, স্পেশালি কনস্ট্রাকশন সাইটে যারা কাজ করেছেন। নতুন জায়গায় গিয়ে বন্ধু তৈরি করতে একটু সময় লাগে আমার। তবে আমাদের যে সাইট ম্যানেজার ছিলেন তার নাম ছিল জলন্ধর দাশগুপ্ত। কিছুটা ওনার জন্যই খুব তাড়াতাড়ি সকলের সাথে ঘনিষ্ঠ হয়ে গেলাম। জলন্ধর দাশগুপ্তকে আমরা জলাদা বলেই ডাকতাম। উনি খুব খুশ মেজাজের মানুষ। যে কোনো খারাপ পরিস্থিতিতেও এক মুখ হাসি তার মুখে লেগে থাকত। আমাদের কোম্পানিটা যেহেতু কলকাতার, তাই বাঙালি এমপ্লয় ছিল বেশি। তবে এর মধ্যে প্রায় 3 জন ছিল নন বেঙ্গলি। তারা ছিল উড়িষ্যা থেকে। উড়িষ্যার ভাষা আর বাংলা ভাষার মধ্যে কিছুটা সাদৃশ্য আছে, বলতে না পারলেও বুঝতে পারি। তার মধ্যে একজন ছিল সিনিয়র ইঞ্জিনিয়ার আর 2 জন ছিল সুপারভাইজার। যদিও এছাড়াও আরো 2 জন সিকিউরিটি গার্ড ছিল, তারাও উড়িয়া ভাষাতেই কথা বলতো। সেদিন ছিল শনিবার। কাজের খুব চাপ, কারণ পরপর 2 দিন নাকি কাজ বন্ধ থাকবে। একটা তো রবিবার, আর তার পরের দিন নাকি কিছু আঞ্চলিক অনুষ্ঠানের জন্য কাজ বন্ধ থাকবে। তাই সেদিন কাজ শেষ হতে হতে প্রায় 10:30 বাজল। অন্য শনিবারের মতো আমাদের আড্ডা বসলো সুরাপানের। একই ঠান্ডা আবহাওয়া, তারপর 2 দিন ধরে বৃষ্টি পড়ছিল। বাইরে শোঁ শোঁ বাতাস বইছে। একের পর এক পেগ তুলে সকলে গলায় ঢালছে, আর সাথে কষা চিকেন। 7-8 জন একটা ঘরের মধ্যে হইচই করছে যেন। হঠাৎ সেদিন আমাদের গল্পের আসরটা অন্যদিকে মোড় নিল। সেদিনের নেশার আসরে হঠাৎ করে উঠল ভূত নিয়ে কথা। জলাদা আমাদের এমন এক গল্প শোনালো, যা শুনে আমরা সকলেই কিছুটা ভয় পেয়ে গেলাম। জলাদার কণ্ঠস্বর একটু গম্ভীর টাইপের, কিন্তু ওনার সাথে যারা মেশেনি তারা ভাবতেও পারবে না জলাদা কতটা হাস্যরসিক। বিনয় দা সেদিন জলাদাকে প্রশ্ন করল, জলাদা, এই জায়গায় তুমি কত বছর আছো? জলাদা বলল, তা প্রায় ধর বছর 3 হতে চলল। বিনয়দা বলল, তা কখনো ভূত টুত দেখনি? আমরা সবাই হেসে উঠলাম। জলাদা কিন্তু চুপ, তার মুখে হাসি এলো না। সমরেশ বলল, হ্যাঁ জলাদা, এই ওয়েদারে একটা ভূতের গল্প হলে কিন্তু মন্দ হয় না। জলাদা হাত দেখিয়ে থামতে বলল, একটা সিগারেট দাও।
সিগারেটটা ধরিয়ে দুটো জোরে জোরে টান দিল। তারপর জলাদা বলতে শুরু করলো, দেখো, আমি যখন এখানে এসেছি তখন সবে এই বিল্ডিংটার কাজ শুরু হয়েছে। আমরা তখন এখানে থাকতাম না, থাকতাম এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। ওখানে একটা আদিবাসী গ্রাম রয়েছে, আর আমাদের রুমের ঠিক উল্টো দিকে রাস্তার শেষে ছিল একটা রেড লাইট এরিয়া। অমরদা এবার হাসতে হাসতে বলল, দাদা, আমরা ভূতের কথা বললাম, সুখের কথা নয়। আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। জলাদা এবারেও চুপ। গম্ভীর স্বরে বলল, এর মাঝে আর কেউ কথা বলবে না। আমরা সমীহ করতাম দাদাকে, সবাই চুপ হয়ে গেলাম। জলাদা বলতে শুরু করলো, ওই যে রেড লাইট এরিয়াটা ছিল, আমি মাঝে মধ্যে যেতাম। তাতে তোমরা আমায় নচ্ছার ভাবতে পারো। ইনকাম করার তাগিদে বউ বাচ্চাকে হারিয়েছি, এক কথায় বউ আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমি তাকে সময় দিতে পারতাম না। এই কথা শোনার সাথে সাথে অমরদা বলল, আর দাদা, গল্পটা অন্যদিকে চলে যাচ্ছে না? একটু বিরক্ত হয়ে অমরদার দিকে তাকালো জলাদা। সামনে রাখা গ্লাসটা গলায় ঢেলে দাদা বলতে শুরু করলো, আমি তখন সবেমাত্র এখানে এসেছি। এখন তো তোমরা অনেকজন, তবে তখন আমরা মাত্র 3 জন বাঙালি ছিলাম, আর লেবার যা ছিল তা সব লোকাল। আর তখন সবেমাত্র আমার বৈবাহিক জীবনের বিচ্ছেদ ঘটেছে, তাই আমি প্রায়ই যেতাম ওখানে, মানে ওই রেড লাইট এরিয়াতে। একবার একটা নতুন মেয়ে এলো, সাথে তার 4 বছরের ছেলে। প্রথম দিন রুমে গেলাম, তাও প্রায় দ্বিগুণ টাকা মাসির হাতে দিয়ে। তবে ঘরে ঢুকে যা প্রথম লক্ষ্য করি সেটি ছিল মেয়েটির চোখের জল। এমনটা খুবই নর্মাল এই জায়গায়। যারা নিজের ইচ্ছাতেও আসে এখানে দেহ ব্যবসা করার জন্য, তাদেরও চোখে আমি জল দেখেছি। আমি কখনো তাদের জীবন নিয়ে প্রশ্ন করিনি। তবে এই মেয়েটিকে দেখে কেমন যেন মনে হলো, ওর চোখের জল অন্য মেয়েদের মতো মনে হলো না। নাম জানতে পারলাম তিতির। নামটা একটু অদ্ভুত হলেও এই নামইও আমায় বলেছিল। তবে যারা এই কাজে আসে তারা সকলে আসল নাম পাল্টে ফেলে। আমার ঘরে ঢোকাতে একটু বিরক্ত প্রকাশ করে, আর সে বলে, আজ না আমার মন ভালো নেই। কেন জানি না, সেদিন আমারও মনটা বড্ড খারাপ ছিল। বারবার আমার ছেলের কথা মনে পড়ছিল। আমি বললাম, ঠিক আছে, কিছু করতে হবে না, তা কথা তো বলতে পারো। তিতির বলল, বললাম তো আজ না, দয়া করে আজ চলে যান। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে উঠে পড়েছিলাম। তিতির প্রশ্ন করে, টাকা দিয়ে দিয়েছেন? আমি বললাম, হ্যাঁ। তিতির বলল, আপনি চলে গেলে কিন্তু আপনার টাকা ফেরত পাবেন না। আমি বললাম, জানি। তিতির বলল, তাহলে আপনি কোনো প্রশ্ন না করেই চলে যাচ্ছেন যে? আমি বললাম, এখানে যে সমস্ত মানুষ আসেন সবাই কি একটাই কারণে আসে? মেয়েটি কোনো জবাব দিল না। মদের বোতল থেকে একটা পেগ বানিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। বলল, বসুন। আমি বসলাম। অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। নীরবতা ভেঙে আমিও একটা পেগ ওর দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটি বলল, আমি খাই না ওসব ছাইপাস। ওটাই আমার জীবনটাকে নরক বানিয়েছে। আমি চাই না আমার ছেলের জীবনটাও নরকে পরিণত হোক। আবারও বেশ কিছুক্ষণের স্তব্ধতা। দুজনেই চুপচাপ। অবশেষে নিস্তব্ধতা ভেঙে আমি বললাম, যে নরক করার সে এমনি করবে, অমনিও করবে। শুধু এটাকে দোষ দিয়ে কি লাভ? কত মানুষের নরক যন্ত্রণা সহ্যের শেষ সম্বল এটা। এরপর গল্প চলতে থাকে। সকাল হতে নিজের রুমে ফিরে এলাম। সারা রাতের গল্পে যা বুঝলাম তার সাথে ঘটা ঘটনা কিছুটা আমারই মতন, তবে বিপরীত। এই প্রথমবার আমি শারীরিক চাহিদার কথা ভুলে গিয়েছিলাম। সেটাও বলে সে নাকি এই কাজ করতে চায় না। মেয়েটার আদল ছোটখাটো, মুখটা খুব সুন্দর। নেশার ঘরে আমি তাকে আমার সাথে থাকার প্রস্তাবও দিয়ে বসেছিলাম। সে যদিও কোনো সাড়া দেয়নি। কাজের চাপের জন্য সেখানে যেতে পারিনি কয়েকদিন। একদিন হঠাৎ মেয়েটা আমাদের রুমে চলে এলো। দেখলাম তার শরীরের নানান অংশে পোড়ার দাগ। সে আমাকে তারপর কিছু বলল। সে নাকি আমার কথায়
আশায় বুক বেঁধেছে। সে নাকি আমার প্রস্তাবে রাজি, তাই সে অন্য কোনো লোককে তার ঘরে ঢুকতে দেয়নি। তাই তাদের মাসি তার উপর অত্যাচার করেছে, এমনকি তার ছেলেকে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। আমি তাকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, আমি এসে মাসির সঙ্গে কথা বলবো। পরদিন সন্ধ্যায় যখন সেখানে গেলাম, শুনলাম তার নাকি ভীষণ শরীর খারাপ, কারোর সঙ্গেই তিনি নাকি দেখা করতে চান না। আমি বড় মনমরা হয়ে ফিরে এলাম। 2-3 দিন পর জানতে পারলাম মেয়েটি নাকি সেখান থেকে চলে গেছে, কাউকে কিচ্ছু না বলে। শুনে যদিও প্রথমে আমার বিশ্বাস হয়নি। তারপর আমি প্রায় প্রতিটা রুম ঘুরে দেখলাম। এরপর থেকে আমি ওখানে যাওয়া বন্ধ করলাম। তবে কয়েকদিন পর রাতে শুয়ে আছি, ঘুম আসছে না কিছুতেই, বড় তার কথা মনে পড়ছে। হঠাৎ যেন দেখলাম সে দরজা খুলে ভিতরে এলো, আমার পাশে এসে বসলো। যদিও আমি নেশায় ছিলাম, তাও যেন স্পষ্ট তার গলা শুনতে পেলাম। সে যেন বলছে, তুমি এলে না আমায় নিতে? ওরা আমার ছেলেটাকে খুন করেছে, আর আমাকেও খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। আমার শরীরটা টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে দিয়েছে। আমার শরীর শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তুমি ঠিক করনি কাজটা। এইসব কথা শুনতে শুনতে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না। একটা যেন ঘোর আমাকে চারিদিক থেকে ঘিরেছিল। পরদিন আমার কলিগ আমাকে বলে যে, কি রে জলা, আজকাল তুই ওখানে যাচ্ছিস না বলে মেয়েরা কি তোর বাড়িতে সার্ভিস দিচ্ছে নাকি? বলে তার ছেলের সঙ্গে একটা হাসি দেয়। আমি তো অবাক হয়ে যাই, বললাম মানে? ও যা বললো কিছুটা এরকম, ভোর রাতে নাকি সে বাথরুমে যাচ্ছিল, এমন সময় এক মেয়েকে আমার রুম থেকে সে বেরিয়ে যেতে দেখে। প্রশ্ন করলাম, তুই ঠিক দেখেছিস? আমার কলিগ বলল, হ্যাঁ তা না তো কি, বানিয়ে বানিয়ে বলছি নাকি? তখনই আমার কাল রাতের ঘটনাটা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে জঙ্গলের মধ্যে গেলাম। কি খুঁজতে গিয়েছিলাম তা আমি জানি না। অনেক খোঁজাখুঁজির পর কিছু দেখতে পেলাম না। সে রাতে মদ খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। গেলাম মাসির কাছে, প্রশ্ন করলাম, কেন মেরে ফেললে ওকে? মাসি কিছুটা আমতা আমতা করে বলল, হ্যাঁ, কে 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 বলেছে তোমায়? ও এখান থেকে ওর ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। সামনে দুটো টেবিল রাখা ছিল, একটা কাঠের চেয়ার সজোরে মাথার উপর তুলে ধরলাম মাসির। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, কেন মেরে ফেললে বলো? মাসির ভয় ভয় গলা ধরা অবস্থা, বলল, সত্যি বলছি, ও চলে গেছে। মাথার উপরে তোলা চেয়ারটা সজোরে মাটিতে আছাড় মারলাম, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রায় মাসিকে টার্গেট করে একটা ঘুষি চালিয়ে দিলাম। ঘুষিটা গিয়ে লাগলো দেয়ালে, হাত ফেটে রক্ত এসে গেল। এরপর নিরুত্তর হয়ে ফিরে এলাম রুমে। ফিরে এসে আমি যেন তার জন্যই অপেক্ষা করছি, কিন্তু আজ আর সে এলো না। এরপর প্রায় গুনে গুনে 5টা দিন কাটলো। খাওয়া দাওয়ার পর রুমে গিয়ে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছি, কয়েকদিনের কিছু পুরনো হিসেব মেলাচ্ছি। এমন সময় একটা গন্ধ নাকে এলো, খুব পরিচিত এই গন্ধটা। চোখ ছিল আমার দরজার দিকে, কিন্তু কেউ ভিতরে এলো না। হঠাৎ করে মাথায় কেউ একটা হাত বুলালো। তারপর মনে হলো কেউ আমার একদম কানের পাশে কথা বলছে। সে বলছে, তুমি আমায় ভালোবেসে ফেলেছিলে তাই না? আমি আশা করেছিলাম তুমি আসবে, আমায় নিয়ে যাবে, কিন্তু তুমি এলে না। কেন এলে না? এই কথা বলে আমি আমার কানের দুপাশে একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম। পুরো ঘর তখন একটা গন্ধে ভরে গেছে। এটা কোনো দুর্গন্ধ ঠিক নয়, এক প্রকার সুগন্ধ। দোকানের পাশে কেউ যেন ক্রমাগত কথা বলে চলেছে। সে বলছে, ওরা আমার ছেলেটাকে আমার সামনে মেরে ফেললো, কেন এলে না তুমি? কেন?
কেন কেন? বুঝতে পারলাম তার গলার স্বরটা এবার বদলে যাচ্ছে। সে বলল, আমি ওদের ছাড়বো না। আমি তখন একা, শুধু আমার কানে আওয়াজ পাচ্ছি আর কারোর উপস্থিতি বুঝতে পারছি। ঘরে আর কেউ নেই। আমি বললাম, কি করবে তুমি ওদের? আমি শূন্যে কথা বললাম। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলতে দেখলাম আমার শিক্ষক। সে প্রশ্ন করলো, এই তুই কার সাথে কথা বলছিলি? একটা মেয়েলি কণ্ঠস্বর পাচ্ছিলাম। সে কি বলছিল বুঝতে পারছিলাম না তো। আমি ব্যাপারটা লুকিয়ে গেলাম। তার মানে এটা সত্যি ঘটছে। ওকে বললাম, আরে কিছু না রে, স্বপ্ন টপ্ন দেখছিলাম হয়তো। বন্ধু রুম থেকে চলে গেল। সারা রাত জেগে বসে রইলাম, কখন আসে সে আবার। কিন্তু সে আর এলো না। এক দুদিনে হঠাৎ জানতে পারলাম ওই রেড লাইট এরিয়ার মাসির রুমে নাকি আগুন লেগেছে, পুড়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আরো 3 দিন অপেক্ষার পর একদিন কানের পাশে হঠাৎ একটা মৃদু হাসির শব্দ শুনতে পেলাম। বুঝলাম সে এসেছে। অনেকক্ষণ নীরবতার পর আমি আজ নিজে থেকেই প্রথম প্রশ্ন করলাম, শুনেছ আগুন লাগার ঘটনা? আমার ঘর পুরো ফাঁকা। আমি কানে শুধু হাসির আওয়াজটা পেয়ে কথা বলছি। আমি বুঝতে পারছি সেখানে আছে। কানের পাশে আবার কেউ বলল, শোনার কি আছে, আমি তো নিজের চোখেই দেখেছি। আসলে ওই আগুনের কারণ যে আমি। ওকে আমি একবারে মারব না, তিলে তিলে যন্ত্রণা দেব, যেভাবে ও আমাকে কষ্ট দিয়েছে দিনের পর দিন। আমি প্রশ্ন করলাম, আচ্ছা তুমি বারবার আমার কাছে কেন আসো বলো তো? কানের পাশে আবার কেউ বলল, কারণ তোমায় যে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি আবার প্রশ্ন করলাম, তবে তুমি প্রতিদিন কেন আসো না? সে বলে, আমি তো চাই আসতে, কিন্তু আমি যে পারি না। ওই যেদিন তোমার রুমে এসেছিলাম সেদিন ছিল শনিবার। আমি যে তোমার কাছে সব রাতে আসতে পারি না। আমি বললাম, তোমার শরীরের কি অবস্থা? সে বলল, আমার শরীর যে ধীরে ধীরে গলে পচে যাচ্ছে। তবে তুমি কি আমার শরীরের প্রেমে পড়েছিলে? আমি বললাম, না তা কেন হবে? তবে আমি বললাম, তাই যদি হবে তাহলে তো আমার ঘৃণা লাগতো, তা তো হয় না। এমন সময় হঠাৎ মেয়েটি বলল, আমার দিকে দেখো। ভয় ভয় ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালাম। আমার ঠিক পিছনে সেই মেয়েটি বসে আছে। তার শরীরের সে কি ভয়ঙ্কর অবস্থা! তার শরীর থেকে যেন মাংস খুবলে পড়ছে, কতটা চামড়া উঠে গেছে বিভিন্ন জায়গায়। শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। বুকটা ধড়াস করে উঠল। তারপর ঘুম ভাঙল একটা ফোনের রিংটোনে। আমার সে বন্ধু ফোন করেছে। ফোনের ওপার থেকে কেমন যেন অনেক মানুষের চিৎকারের শব্দ কানে আসছে। আমি ঘুম জড়ানো গলায় বললাম, হ্যালো, কি হয়েছে? ফোনের ওপার থেকে আমার সেই বন্ধু বলল, ভাই বাইরে বেরিয়ে আয়, তবে তো দেখতে পাবি। গিয়ে দেখলাম সে সেই চৌমাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক নিচে সেই রেড লাইট এরিয়া। প্রায় 3-3টে বাড়ি আগুনে ঝলসে গেছে। মনে মনে বুঝলাম, হে তারই কাজ। এরপর প্রায় প্রতি রবিবার সকালে কিছু না কিছু অনিষ্ট দেখতে পেতাম। প্রায় 6 মাস পর মাসি মারা যায়। মানে নতুন মাসি যখনই হয় কেউ 6 মাস পর পর মারা যায়। আর আজও সে আমায় প্রতি শনিবার দেখা দেয়। অনেক গল্প করি তার সাথে। এই বলে জলাদা আরো 1 পেগ মদ গলায় ঢালল। দেখলাম চোখের কোনায় অল্প জল এসেছে। তারপর ধীরে ধীরে সেদিনের মঞ্চ ভঙ্গ হলো। শহরে এমনিতে অল্প একটু মদ খায়, আবার মদ খাবার ক্যাপাসিটি বেশি হলেও সেদিন বেশি আমি খাইনি। লিফটে উপরে উঠলাম দুজনেই। বালকনিতে দাঁড়িয়ে দুজন একটা করে সিগারেট ধরালাম। আমরা হাসি ঠাট্টা করছিলাম জলাদার গল্প নিয়ে। সমরেশ হঠাৎ করে চিৎকার করে আমাকে প্রায় জাপটে ধরে, দাদা, ও দাদা, নিচে দেখ। অন্ধকারের মধ্যে যেন দেখতে পেলাম এক নারী মূর্তি
লাল শাড়ি পরে ধীরে ধীরে আমাদের বিল্ডিংয়ে ঢুকলো, তবে দরজা দিয়ে না, জানলার কাছ দিয়ে। ছোট থেকেই ভয় বলতে আমার তেমন কিছু ছিল না, তবে প্রথমবার আমি যেন একটু ভয়ই পেয়েছিলাম। এবার সমরেশ তো ভয়ে কাঁপতে লেগেছিল, মনে হচ্ছিল এক্ষুনি হয়তো অজ্ঞান হয়ে যাবে। চোখে মুখে জল ছেটাতে বললাম, আর বললাম যে কই, আমি তো কিছু দেখলাম না, তুই নেশা করে ভুলভাল দেখছিস, শান্ত হ। মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বেলেছিলাম, বন্ধ করতে গিয়ে টাইমটা দেখলাম রাত 2:20। এরপর 3 দিন সমরেশ জ্বরে ভোগে। তার 1 মাসের মধ্যে সমরেশ কাজ ছেড়ে দেয়। আমি যদিও তারপর 3-4 মাস ছিলাম ওখানে, তবে এই শনিবার জেগে থাকার আর কোনো সাহস হয়নি। তো কেমন লাগলো ঘটনাটি জানিও। ঘটনাটি সিলেক্ট হয় তাহলে আরও 2টি ঘটনা আছে, সেগুলিও আমি লিখে পাঠাবো। এই ছিল আজকের ঘটনা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন লাগলো আজকে 2টি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য মেইল করুন প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। আজকে আমি চলে যাব এখন ডিরেক্ট আমাদের কমেন্ট সেকশনে, অর্থাৎ আগের দিনের এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের কিছু নাম এই মুহূর্তে পড়ে শোনানোর পালা। যেমন গেম চেঞ্জার লিখেছেন, গৌরব দা, আমি শুভ, আমি তোমার ঘটনা শোনার অন্ধভক্ত হয়ে গেছি। 2 বছর ধরে তোমার গলায় ঘটনা শুনছি, খুব ভালো লাগে তোমার গলায় প্রতিটি ঘটনা। প্রেত কথা যেন কোনোদিনও শেষ না হয়, এটাই চাই। এগিয়ে চলো, সব সময় তোমার পাশে আছি। আজকের শেষের ঘটনাটি সেরা ছিল। থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। এবং প্রেত কথা সত্যি কোনোদিনও শেষ হবে না। প্রেত কথা কিন্তু সব সময় এভাবে চলতে থাকবে যতদিন তোমরা আমাকে ঘটনা পাঠাতে থাকবে। আমি চলে যাচ্ছি আজকের আমাদের পরবর্তী কমেন্টে। মল্লিকা বিশ্বাস লিখেছেন, আজকের সাউন্ড সিস্টেম অন্যরকম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমরা সবসময় নতুন কিছু ট্রাই করি, এবারও আমরা নতুন কিছু ট্রাই করেছি, আশা করছি আপনাদের ভালো লাগছে। আমাদের মধ্যে নাওসু চ্যান লিখেছে, শীতের রাত প্লাস অন্ধকার রুমে কম্বল মুড়ি দিয়ে প্রেতকথার ঘটনা শোনার মজাই আলাদা। প্রেতকথার গ্রাফিক্স সাউন্ড এফেক্টগুলো বেস্ট লাগছে। প্রেতকথা অডিও সিনেমার অপেক্ষায় আছি। তামিনা নিশা লিখেছেন, 2টো ঘটনাই ভালো ছিল, আজকের আবহ সঙ্গীত দারুণ লেগেছে, শুভকামনা প্রেতকথা পরিবারের জন্য। আমাদের মধ্যে রয়েছেন হিনা শেখ লিখছেন, হাই গৌরব দা, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঘটনাগুলো অসাধারণ লাগলো, তার চেয়ে অসাধারণ লাগলো তোমার ভয়েসের সাউন্ড, আওয়াজ ওফ জাস্ট জমে ক্ষীর। আমাদের প্রেতকথা পরিবার সব লেভেল পার করে আরও বড় হোক। থ্যাংক ইউ। আপনারা সকলেই সাউন্ডের অনেক বেশি প্রশংসা করেছেন বিগত এপিসোডে। এটি আমাদের কাছে প্রাপ্তি যে আপনারা এইভাবেই প্রশংসা করবেন যখন আমাদের কাজ ভালো হবে, এবং আমরা সব সময় এমন চেষ্টা করে যাই। যেমন এখানে ইমরান হাসান 8414 লিখছেন, শীতের রাতে ভয় পেতে আবার চলে এলাম। প্রথম ঘটনাটি অসাধারণ লাগলো, তার সাথে সাউন্ড এফেক্ট দারুণ ছিল। এছাড়া থাম্বনেলের প্রশংসা না করে পারলাম না। প্রেতকথা পরিবার আরও অনেক বড় হোক। সত্যি বিগত এপিসোডে অনিকেত কিন্তু থাম্বনেলটা খুবই ভালো করেছে। আমাদের মধ্যে কমেন্ট করেছেন মৌমিতা, আমাদের মধ্যে রয়েছেন শিবাঙ্গী, মাম্পি সর্দার, অভিরূপ কুণ্ডু, টুম্পা চন্দ, আমাদের মধ্যে রয়েছেন সাগরিকা দাস, কার্তিক জানা, দীপা মণ্ডল, রয়েছেন হালদার মিস মুখার্জি। ওকে বাবা, সবই তো দেখছি স্যার নেম, ওই লোক মানে ওনার নাম কোথায়। ওকে, যাই হোক, আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, সাউন্ডে সৈকত এবং সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।